এখানে আলোচনা মানে শুধু কথা নয়, যুক্তি বিশ্লেষণে বাস্তবতার মুখোমুখি হওয়া। এখানে প্রশ্ন নয়, প্রশ্নর পাশাপাশি চলবে যুক্তি, যুক্তির রাজনীতি এবং নানা কিছু। চলুন আমরা প্রশ্ন করি, চলুন আমরা শুনি এবং সেই সঙ্গে বোঝবার চেষ্টা করি, কারণ পরিবর্তনের শুরুটা হয় আলোচনা থেকেই। সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন যে সব অতিথি, আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশ থেকে ডক্টর জাহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এবং সেই সঙ্গে আছেন নাভিদ নওরোজ শাহ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমরা একটু একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই। আমরা এখন পর্যন্ত সর্বশেষ যে পদ্ধতিতে দেখেছি, যেই খবরগুলো গণমাধ্যমের বরাতে আমাদের কাছে আসছে, সেখানে বলা হচ্ছে একটি দল চায় নির্বাচন, একটি দল চায় পিআর পদ্ধতিতে নির্বাচন, কোনো দল চাইছে গণপরিষদ নির্বাচন। তার মানে কি আসলে ব্যালট বয়কটের রাজনীতি? আমাদের প্রশ্নটা সেখানেই। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমরা শুরুতেই ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে যেতে চাই। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে, এরপরেও কিছু দলের চাওয়া পিআর পদ্ধতিতে নির্বাচন, কিছু দল চাইছে গণপরিষদ নির্বাচন। আসলে বিএনপি কি চাইছে এবং যেগুলো চাইছে না কেন চাইছে না? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এভাবে ফ্রেম করতেন যে কিছু দল চাইছে নির্বাচনটি এখন না হোক, তাহলে হয়তো আরো অনেক বেশি সঠিক তথ্য পৌঁছাতো। এখন যেহেতু তারা নির্বাচন চাইছে না, কিংবা আরো প্রিসাইসলি বলতে গেলে তারা যেহেতু চাইছে না আগামী 5-6 মাসের মধ্যে কোনো নির্বাচন হোক, সো তাদের কেউ কেউ দাবি তুলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, কেউ কেউ দাবি তুলছে আগে গণপরিষদ নির্বাচন হওয়া উচিত। এবং খুবই যুক্তিসঙ্গত কারণেই বিএনপি মনে করছে পিআর পদ্ধতি বা গণপরিষদ নির্বাচন এখন প্রাসঙ্গিক নয়। আচ্ছা, কেন প্রাসঙ্গিক নয়? ধরুন, পিআর পদ্ধতি নির্বাচনের ব্যাপারে যেই যুক্তিগুলো সামনে নিয়ে আসা হচ্ছে যে এখানে সকল দলের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, যারা হয়তো 1% ভোটও পাচ্ছে তাদেরও হয়তো কিছু আসন তারা লাভ করতে পারে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি লক্ষ্য করেন, পিআর পদ্ধতির বেশ কিছু সমস্যা, যেটা বাংলাদেশে মাটিতে বিশেষ করে যেখানে মানুষ এখনো খুব ভালো করে পদ্ধতিটির ব্যাপারে মেজরিটি জানে না, তাদেরকে এই ব্যাপারে এডুকেট করা, এই ব্যাপারে ওয়েল ইনফর্মড করা এবং এর মধ্যে 4 মাসের মাথায় নির্বাচন করা, এটি অত্যন্ত কঠিন। 1, 2 হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে আমরা যেখানে পিআর পদ্ধতি নির্বাচন হতে দেখেছি, সেখানে দেখা যায় কোনো পার্লামেন্ট খুব দীর্ঘ সময় বা কোনো সরকার কোনো খুব দীর্ঘ সময় সাস্টেইন করতে পারে না। দেখা যাচ্ছে যে সকালবেলা যেই সরকার আছে, বিকালের মধ্যেই কোনো না কোনো দল যাদের সাপোর্ট নিয়ে সরকারটা গঠিত হয়েছে, তারা তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে কোনো না কোনো অযৌক্তিক দাবি নিয়ে। সো সকালে যে সরকার, বিকালে সে সরকার নাও থাকতে পারে। সে কারণে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে 10 বার 12 বার সরকার ভেঙে গেছে, অর্থাৎ আনস্টেবল একটা গভর্নমেন্ট তৈরি হয়। 3 হচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যমে জেনেছি এবং আপনার বক্তৃতাতেও দেখেছি যে এই পিআর পদ্ধতির আপনি খারাপ দিকগুলো বলছেন, কিন্তু পিআর পদ্ধতির কি একেবারেই কোনো ভালো দিক নেই? পিআর পদ্ধতির ভালো দিক যারা পিআর পদ্ধতি দাবি করছেন সেটা তো তাদের কাছ থেকে শোনা উচিত। তারা তো কেউ স্পষ্ট করে বলছেন না। তারা যেটা বলছেন সেটা আমি শুরুতেই বলেছি যে সকল দলের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, এবং কেন তারা সেটা বলছেন সেখানেও আমি আসবো। 3 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে যে ধরুন আমি যে কনস্টিটিউয়েন্সিতে গত 7-10 বছর ধরে কাজ করছি, আমি সেই কনস্টিটিউয়েন্সির প্রতিটা সমস্যা জানি, আমি সেই কনস্টিটিউয়েন্সিতে কি করতে হবে এবং কি করতে হবে না সেটা জানি, আমি আমার এলাকার মানুষদেরকে চিনি, আমার এলাকার মানুষ আমাকে চেনে। কিন্তু যখন পিআর পদ্ধতি হবে তখন ফর এক্সাম্পল সেখানে হঠাৎ করে হয়তো আমার দলের এমন একজনকে দেয়া হবে সেই আসনে, কারণ কারো তো কোনো নির্দিষ্ট আসন নাই, তিনি হয়তো ওই এলাকা সম্বন্ধে কিছু জানেনই না। সো আমাদের দীর্ঘদিনের যে পলিটিক্যাল কালচার এবং দীর্ঘদিনের যে রাজনৈতিক ব্যবস্থা, সেখান থেকে হঠাৎ করে পিআর পদ্ধতিতে যাওয়ার মতন সেই অবস্থা এখনো তৈরি হয়নি। ইত্যাদি নানান কারণে বিএনপি বলছে পিআর পদ্ধতি না। আর গণপরিষদ নির্বাচন কেন? আপনি কি এই কনস্টিটিউশনটাকে সঠিকভাবে পালন করে দেখেছেন যে এই কনস্টিটিউশন মানে সংবিধানটা একটা স্বৈরতান্ত্রিক সরকার গঠন করে? আপনি যদি শেখ হাসিনার এক্সাম্পল নিয়ে আসেন, তিনি এই কনস্টিটিউশন কতটুকু ফলো করেছেন সেই প্রশ্ন তো আসবে।
আমরা একটু নাভিদ আপনার কাছে আসবো, একটু বলবেন যে আসলে গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধানের দাবি রয়েছে এনসিপির, এই সময়ে এসে কেন এই দাবিটা আসলো? এই সময়ে আচ্ছা প্রথমেই বলতে চাই যে এটা তো এই সময় ওয়ার্ডটাই এখানে ভুল। আমরা কিন্তু একদম শুরু থেকেই কথা বলে আসছি যে আমরা একটি নতুন সংবিধান চাই, সেই গত বছর জুলাই থেকে নতুন সংবিধান, কিন্তু সেই দাবিটা কিন্তু এখনো পর্যন্ত জোরালো ভাবে আপনারা কিন্তু খুব একটা জানেন না। আমরা এখন উঠান বৈঠক করছি। আমরা গত এক বছর ধরে যখন আমাদের রাজনৈতিক দলও ছিল না, আমরা বিভিন্ন যখন ছাত্র সংগঠন ছিল, বিভিন্ন অরাজনৈতিক ফোরাম ছিল, প্রতিটা ফোরামে আমরা নতুন সংবিধান নিয়ে আলোচনা করেছি এবং নতুন সংবিধানের দাবি জানিয়েছি। একটা রাজনৈতিক ফোরাম এবং রাজনৈতিক ফোরাম হওয়ার পর থেকেই কিন্তু আমরা নতুন সংবিধানের দাবি থেকে এক বিন্দু আমরা কখনোই সরে আসিনি। এটাকে আর কত জোরালো ভাবে বললে আপনাদের কাছে পৌঁছবে বা জনগণের কাছে তো অলরেডি পৌঁছেই গেছে, কিন্তু আপনাদের কাছে কেন পৌঁছাচ্ছে না এটা আমাদের বোধগম্য নয়। কিন্তু আমার মনে হয় আমরা যথেষ্ট জোরালো ভাবে বলছি। এবং এখন আমরা যেটা বলতাম যে আমরা কিন্তু দেশব্যাপী উঠান বৈঠকেও আমরা এখন নতুন সংবিধানকে নিয়ে যাচ্ছি, কারণ মানুষ আসলে বাংলাদেশের সাধারণ মানুষ আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে এই বিষয়গুলো থেকে অতটা অনেক দিন দূরে ছিল। আর আমাদের দেশে তো গণতন্ত্রই ছিল না প্রায় দেড় দশকেরও বেশি সময়। তো আমরা মানুষের বোধগম্য যেন হয় নতুন সংবিধানটা কেন প্রয়োজন, সেজন্য কিন্তু আমরা সারা দেশে উঠান বৈঠক করছি। আমাদের সারা দেশে যে রোড মার্চ হলো, আমরা যে জুলাই পদযাত্রা হলো, সেটাতে কিন্তু সারা দেশে আমাদের মূল তিনটে যে দাবি ছিল তার মধ্যে একটা ছিল নতুন সংবিধান। আমরা বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতেই সারা দেশে জুলাই পদযাত্রা করেছি। সুতরাং এটি কিন্তু একেবারেই নতুন দাবি নয়, এবং নতুন সংবিধান যদি আমাদেরকে বাস্তবায়ন করতেই হয় সেই কারণেই তো গণপরিষদ প্রয়োজন। এছাড়া কিন্তু আর কোনো উপায় আপনি নতুন সংবিধানকে বাংলাদেশকে একটা নতুন সংবিধান উপহার দিতে পারবেন না। সুতরাং গণপরিষদ এবং নতুন সংবিধান ওতপ্রোতভাবেই জড়িত, এবং নির্বাচনের সময়সীমা নিয়ে আমাদের কখনোই কোনো বাধা ছিল না এবং কখনোই কোনো আপত্তিও ছিল না। নির্বাচন ডিসেম্বরে হতে পারে, নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, কিন্তু আমরা চাচ্ছি একটি নতুন সংবিধান এবং এই নির্বাচনটা একই সাথে সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচন যেন হয়। সংসদ যেন গণপরিষদ হিসেবে কাজ করে এবং বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দেয় জুলাই সনদের উপর ভিত্তি করে। যে জুলাই সনদ কিন্তু ঐকমত্য কমিশনে সকল রাজনৈতিক দল মিলে তারা একটি জুলাই সনদ তৈরি করার চেষ্টা করছে, এবং বেশিরভাগ অনেকগুলো মূলনীতিতেই কিন্তু তারা একমত হয়েছে। কিছু বিষয় হয়তো আমাদের বড় দলের নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু আমরা যতটুকুতে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি সেটির উপর বেস করে কেন একটি নতুন সংবিধান হবে না, এই প্রশ্নটি কিন্তু আমরা জনগণের কাছে বারবার করছি। ঠিক আছে, আমরা একটু ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই। বিচার সংস্কার নির্বাচন এই তিনটি বিষয়ের উপর অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে এখন পর্যন্ত। তো এই তিনটি কাজ একসাথে যখন এগিয়ে যাচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে কোনো একটা কাজ স্লথ হয়ে গেছে, গতি কমে এসেছে, এরকম মনে হয়? বা আসলে নির্বাচন হয়ে গেলে কি বাকি দুটো কাজ হবে না, এরকম কোনো শঙ্কার জায়গা আছে কিনা, আপনি কি মনে করেন? ধন্যবাদ। এই সরকার সংস্কার নিয়ে খুব গুরুত্ব দিয়েছে আমি একেবারেই মনে করি না। কতগুলো কমিশন করেছে, ঘটনাচক্রে আমি নিজেও একটা কমিশনের সদস্য ছিলাম। এই সরকার সংস্কার নিয়ে একদম সিরিয়াস না। একটু প্রমাণ দিই, যখন ঐক্যমত্য কমিশন হয় 6টা সংস্কার কমিশনের মধ্যে 5টার তথ্য নিয়ে ওখানে যাওয়া হয়। পুলিশ সংস্কার কমিশন যায়নি, বলা হয়েছে এটা ওখানে আলোচনার দরকার নেই, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নিয়ে সবগুলো ইমপ্লিমেন্ট করা যায়। হয়েছে 130টার মতো সংস্কার প্রস্তাব, বাকি 5টায় ওগুলো ঐক্যমত্য কমিশনে যায় না, কারণ এগুলো সরকার খুব অল্প সময়ের মধ্যে আইন এবং বিধিমালা সংশোধনের মাধ্যমে করে ফেলতে পারে। ওর মধ্যে গত 2 মাস বা 3 মাস আগে দেখা গেছে 40টাও হয়নি। ঐক্যমত্য কমিশন যখন বৈঠকে বসা শুরু করে, আমাদের তো ডিবেট হয়েছে আসলে কনস্টিটিউশনাল কিছু ইস্যু নিয়ে। আইন সংশোধন করে ফেলার মতো সংশোধন অনেকগুলো একমত হয়ে গেছে ঐক্যমত্য কমিশন কাজ শুরুর সময়েই। ওগুলোকে ইমপ্লিমেন্ট করা হয়েছে, অল্প কয়েকটা করা হয়েছে। সরকার যদি সিরিয়াস হয়ে থাকে ওগুলো হয়নি কেন? আমরা কেন যেন মনে করলাম সংবিধানটা ঠিকঠাক মতো লিখলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের অসংখ্য আইন সংশোধন করে খুব চমৎকার সার্ভিস দেওয়া সম্ভব জনগণকে, সেগুলো ঠিকঠাক মতো করা যায় নাই। এমনকি বিচার বিভাগ যে পূর্ণাঙ্গ পৃথকীকরণের কথা, বিএনপি তো তার 31 দফার ম্যানিফেস্টোতেই লিখেছে, ওটা ঐক্যমত্য কমিশন বাদই দেন। সচিবালয় সহজে পূর্ণাঙ্গ পৃথকীকরণ লোয়ার জুডিশিয়ারির বিএনপি তার 31 দফাতেই রেখেছে। তো এটা কেন এসে এখন মাত্র এটা নিয়ে কাজ করা শুরু হচ্ছে? সুতরাং সরকার আসলে এটা নিয়ে সিরিয়াস আমার কাছে মনে হয়নি। সরকারটাকে একটা শব্দ বলা শুরু হয়েছে, এবং এই জন্য অনেকে রাইটলি এটাকে হাসিনার উন্নয়ন শব্দটার সাথে মেলাচ্ছেন। আমি নাভিদের সাথে একটা জিনিস একটু জানতে চাই, এটা একটু দরকারি আসলে, একটা নতুন সংবিধান লিখতে হবে। আমাদের আসলে মূল চাওয়াটা কি? আমরা মনে করছি ৫৫ সংশোধনীর পর এটা কোনো সংবিধান ছিল না, এটা একটা ট্র্যাশ, হাসিনার এই সংবিধান। আচ্ছা, ৫৫ সংশোধনী তো বাতিল হয়ে গেছে, সুতরাং তার আগের অবস্থায় ফিরে গেছি। এটাও কি অ্যাডিকুয়েট? উত্তর হচ্ছে না। সংবিধান সংস্কার কমিশন দেশের সিভিল সোসাইটির মানুষজনকে কখনো যখন ডেকেছেন তাদের অপিনিয়ন দেওয়ার জন্য, আই ওয়াজ অলসো ইনভাইটেড, এবং আমারও সুনির্দিষ্ট কতগুলো
পরিকল্পনা ছিল, প্রস্তাবনা ছিল, আমি দিয়েছি। সো এই সংবিধান সংশোধন করতে হবে, দ্যাটস ইম্পর্টেন্ট। এখন এটার জন্য নতুন সংবিধান লিখেই শুধু এটা সংশোধন করা যায়? একেবারে ভুল ধারণা। আপনি সংশোধনীর মাধ্যমে যতগুলো কথা হয়েছে প্রত্যেকটা ইমপ্লিমেন্ট করা যায়। আই রিপিট, নাবিদ আমাকে বলুক কোন সংশোধনীটা সংবিধান নতুন করে না লিখলে করা যাবে না, আমি জানতে চাই এবং আমি আসবো। একটা উদাহরণ দিই, ফ্রান্সে এখন 5th রিপাবলিক চলে। 5th রিপাবলিকটা হয়েছে আসলে প্রেসিডেন্ট চার্লস দ্য গল যখন ছিলেন তখন তারা পার্লামেন্টারি সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে যাওয়ার সময় নতুন করে আবার সংবিধান লিখে ফেলেছে, তাই এটা 5th রিপাবলিক। তো আমরা তো একই রকম কাজ করেছি না দ্বাদশ সংশোধনী এরশাদ পতনের পর? সেটার ক্ষেত্রে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে পার্লামেন্টারি সিস্টেমে এসেছি সংশোধনীর মাধ্যমে, যেটা ফ্রান্স একটা নতুন কনস্টিটিউশন লিখে করেছে, আমরা নতুন না লিখে একটা অ্যামেন্ডমেন্ট করে এই কাজটা করেছি। এবং এই পার্লামেন্টারি সিস্টেমে আসার জন্য অনেকগুলো অনুচ্ছেদে আমাকে পরিবর্তন করতে হয়েছে। জি, আমরা আসছি ত্রয়োদশ সংশোধনীতে আমরা পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো অবিশ্বাস্য একটা র্যাডিক্যাল কনসেপ্ট এনেছি। এখন একই জিনিস যতগুলো আমরা একমত হই, এটা আপার হাউস হোক, যদি ইভেন পূর্ণাঙ্গ এনসিসি মানে কনস্টিটিউশনাল কাউন্সিল আমরা যদি করতে চাই, সব কিছু অ্যামেন্ডমেন্ট করে সম্ভব। এবং যদি আমরা মনে করি গণভোট সংবিধান সংশোধনে যুক্ত করব, সেটাও সংশোধনীর মাধ্যমে করা যাবে এবং সেটা এই সংশোধনী থেকে এফেক্টিভ করা যায়। আমি আবারও বলছি, নতুন সংবিধান লেখা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু ওনারা এটাকে ইম্পারেটিভ বানাচ্ছেন এবং এটা না হলে নির্বাচনে যাবেন কিনা তারা সেই প্রশ্ন তুলেছেন জনাব নাহিদ ইসলাম, তাদের দলের প্রধান। এগুলো আমার কাছে এই জন্য মনে হচ্ছে যে ইললজিক্যাল এবং এগুলোই বলার মাধ্যমে নির্বাচনে অনিশ্চয়তা তৈরি করে। ধন্যবাদ। আমরা একটু নাহিদের কাছে যাবো। নাহিদ, 72-এর সংবিধান আপনারা কেন মানছেন না? আপনাদের যুক্তিটা কোথায়? এক সেকেন্ড, আমি একটু বলি। 72 সংবিধান কিন্তু আমিও মানছি না, আমার পয়েন্ট একটু বুঝুন। যে সংবিধানটা পঞ্চদশ সংশোধনী, 72-এর সংবিধান কিন্তু পঞ্চদশ সংশোধনী বাতিল হলেও 72-এর সংবিধান নাই আসলে। আমিও মানছি না, আমার নিজস্ব প্রস্তাবনা আছে, কিন্তু আমি বলছি এই পরিবর্তন যেগুলো হচ্ছে এগুলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমেই ইমপ্লিমেন্ট করা যায়, নতুন সংবিধান লেখার মাধ্যমেও করা যায়, কিন্তু ওটাই মানে নতুন সংবিধান লিখতেই হবে কেন তারা মনে করছে। ঠিক আছে, আমি ভাইয়ের উত্তর দিই, আসলে শুরু করতে চাই। এখানে আপাও আছেন, আমরা তো সবাই জানি যখন গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল এই সাংবিধানিক ধারাবাহিকতার দোহাই দিয়ে, এই সংবিধানের দোহাই দিয়ে, তখন কিন্তু বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে তিনি এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিবেন। এক সেকেন্ড আবার একটু বলি প্লিজ। এইটা আমি- এটা এখনই বলতে হবে, আপনি বলবেন। আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই, কোনো জি, অসুবিধা অবশ্যই, নাই। sure. আমি আপনাদের কাছ থেকে এই মন্তব্যটা আমি আসলে মানে একেবারে অসন্তুষ্ট, মন খারাপ হয়। বেগম খালেদা জিয়া এই মন্তব্য করেছেন 15th অ্যামেন্ডমেন্টের পর, 11 সালের পর। 15th অ্যামেন্ডমেন্ট তো এখন স্ক্র্যাপড হয়েছে, সুতরাং এই সংবিধানে এখন তত্ত্বাবধায়ক সরকারও থাকবে। তো তাহলে এই মিসইনফরমেশন না, এটা ডিসইনফরমেশন আপনারা ব্যবহার করছেন। এনসিপির কাছ থেকে আমরা এটা এক্সপেক্ট আমি ইনফরমেশন দেইনি ভাই, আমি বলেছি যে নতুন মানে সংবিধানকে ছুঁড়ে ফেলার দাবিটা যে আমরাই এসে প্রথম করেছি এটা তো এমন না। ওই সংবিধান, ওই সংবিধানই তো ভাই, ওই সংবিধান এখন এটা নেই, এখন এটা নেই। ওই অ্যামেন্ডমেন্টটাকে বাদ দেওয়া হয়েছে, সেটা মানলাম। তা আমি উত্তরে আসছি যে প্রথম কথা হচ্ছে যে এই জুলাই সনদে যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু বিদ্যমান সংবিধানের প্রায় 67টি ধারা কিন্তু আমাদেরকে সংশোধন করতে হচ্ছে। তো এতগুলো ধারা সংশোধন করার পর আসলে বিদ্যমান সংবিধানের আসলে থাকেটা কি? তাহলে এই সংবিধান দিয়ে আমরা করবোটা কি? তাহলে নতুন সংবিধানে যেতে অসুবিধাটা কোথায়? এটা আমার ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে। দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে যে আমরা যদি এই সংবিধানটাকে কন্টিনিউ করতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন তাহলে কিভাবে হবে সেটা কিন্তু আমরা এখন ঐকমত্যে পৌঁছাতে পারছি না। তাহলে সেখানে দলগুলোর বা ইভেন আমরা যদি বিএনপির কথা বলতে চাই তাহলে তাদের সেটা বাস্তবায়নে তাদের লিগ্যালিটি দিতে অসুবিধাটা কোথায়? তারা কিন্তু এটা ক্লিয়ার করছে না যে জুলাই সনদের প্রস্তাবনাগুলো কিভাবে বাস্তবায়িত হবে। সুতরাং অবশ্যই সংবিধান সংশোধন হলেও আমরা একটি নতুন বাংলাদেশ পেতে পারি যদি জুলাই ঐকমত্য কমিশনে যে আলোচনাগুলো হয়েছে, এই মানে আমাদের প্রপোজালগুলো আসছে, বা এটা তো এক হচ্ছে যে আমরা অতীত থেকে শিক্ষা নেবার চেষ্টা করছি, যে কারণ আমাদের 90-এর গণ অভ্যুত্থানের পরও 3 দলের একটা ঐকমত্যে তারা পৌঁছেছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি তো বাস্তবায়ন আমরা বিগত বাংলাদেশে দেখতে পাইনি। সুতরাং একটা বিশ্বাসের ঘাটতি কিন্তু আছে। এই জন্য আমরা চাচ্ছি যে জুলাই সনদ বাস্তবায়নের যেহেতু লিগ্যালিটি মানে কিভাবে আইনি ভিত্তি সেটা কিন্তু এখনো নির্ধারণ হয়নি, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে আগামী একটি সংসদ নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে বা যারাই সংসদে থাকবে যে তারা জুলাই সনদকে একটি আইনি ভিত্তি দেবে। এই বিশ্বাসের জায়গা থেকে আমরা বলছি যে একটি নতুন সংবিধান আসলে এই সকল মানে সমস্যাগুলো থাকবে না। আমাকে আর 30টা সেকেন্ড সময় দিলে আবার একটা কথা আমি আপনার কাছে আবারও ফিরবো। আমি একটু রবিন ফারহানের কাছে যেতে চাই। বিএনপি বারবারই বলেছে যে যেই বিষয়গুলো পরবর্তী সংসদে সংশোধন করা যাবে সেগুলো যেন জুলাই সনদের ভেতরে সেগুলো সেভাবেই রাখা হয়। তো এই যে একটু আগেই নাভিদ যেভাবে বলল যে
তারা আসলে পরবর্তী সংসদের উপরে আস্থাকে আসলে রাখতে পারছে না। আস্থা রাখতে না পারা বিষয়টা আসলে আপনি এটাকে কিভাবে দেখেন? আচ্ছা, ধরুন পরবর্তী সংসদ কারা যাবে আমরা জানি না। মানুষ যাকে ভোট দিয়ে সংসদে পাঠাবে, যার যেই দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবে। এর মধ্যে কোনো দল যদি 2/3 মেজরিটি পেয়ে যায়, তাহলে বর্তমান সংবিধান অনুযায়ী তার সংবিধান সংশোধনেরও ক্ষমতা থাকবে। এখন যদি কেউ, কোনো দল বা সকল দল সকল বিষয়ে ঐক্যমতে পৌঁছলো, কথার কথা বলছি, এবং পরবর্তীতে যেই দলই ক্ষমতায় যাক না কেন তারা সেই জায়গা থেকে পিছিয়ে গেল, আপনি কি করতে পারবেন? এক। দুই হলো, আমি বরং দলগুলোর মধ্যে অনেস্টি দেখতে পাচ্ছি। দলগুলো কিন্তু যার যার জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। এখন নোট অফ ডিসেন্ট যেই প্রস্তাবগুলোতে দিচ্ছে সেগুলো তারা বাস্তবায়ন করবে কি করবে না এটা কিন্তু আমি এখনো পরিষ্কার না। কিন্তু তারা যদি বাস্তবায়ন না করে ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে, তারা কিন্তু বলতে পারবে ওই যে দেখেন আমি নোট অফ ডিসেন্ট দিয়ে এসেছিলাম আগেই, সো আমি এই সংস্কার করতে বাধ্য না, মানে ওই পার্টিকুলার সংস্কারটা করতে আমি বাধ্য না। ফর এক্সাম্পল, দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না, এই সংস্কারের ব্যাপারে আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। সো এই সংস্কার বিএনপি যদি যায় ক্ষমতায়, বিএনপি বলবে আমি এটা করবো না, আমি নোট অফ ডিসেন্ট দিয়েছি। আবার ধরুন দলগুলো যদি সত্যিকার অর্থে, আমি বিএনপির কথা এখানে স্পেসিফিক্যালি বলছি, তারা যদি সত্যিকার অর্থে সংস্কারটাকে সিরিয়াসলি না নিত, তারা যদি মানুষের সঙ্গে এবং আরও পার্টিকুলারলি বলতে গেলে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে এক ধরনের দ্বিচারিতা করা বা বলা কিন্তু সেটাকে কাজে পরিণত না করার কোনো ইন্টেনশন তাদের থাকতো, তাহলে কিন্তু তারা সব ব্যাপারে একমত হয়ে গিয়ে পরবর্তীতে তাদের যা করার সেটা তারা করতে পারত। অনেক সময় এক্সাম্পল আনা হয় 3 জোটের রূপরেখা বাস্তবায়ন নিয়ে। হ্যাঁ, সেই সময়ে যেই ওয়াদাগুলো হয়েছিল সেগুলো পালন করা হয়নি। আপনি দেখুন 3 জোটের রূপরেখার পরে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে আমূল পরিবর্তিত হয়ে সংসদীয় ব্যবস্থা বা প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থা চালু করে। 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ দীর্ঘদিন বাংলাদেশের পলিটিক্স থেকে দূরে ছিলেন, তাকে মামলা হয়, তিনি কারাগারে তাকে যেতে হয়। পরবর্তীতে তাকে রাজনীতিতে পুনর্বাসনও কিন্তু আওয়ামী লীগের হাত দিয়ে হোসেন মোহাম্মদ এরশাদের বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন হওয়া। সো একেবারেই যে দলগুলো কথা রাখে না বা রাখে নাই বিষয়টা সেরকম নয়। আর যদি দলগুলো কথা না রাখে, বাংলাদেশের মানুষের চাওয়ার সাথে, বাংলাদেশের মানুষের ইচ্ছার সাথে কোনো দল যদি রেজোনেট করতে না পারে, সেই ইচ্ছা অনুযায়ী তার কর্মপদ্ধতি ঠিক করতে না পারে, মানুষের হাতে যদি ওই ক্ষমতাটুকু থাকে যে একটা নির্দিষ্ট মেয়াদ পর পর সে ভোট দিয়ে সরকারকে পরিবর্তন করে ফেলতে পারে, তাহলে কিন্তু দলগুলোর আজকের যেই চেহারা আমরা দেখতে পাচ্ছি, এই চেহারা আর থাকার কোনো কারণ নাই। ফর এক্সাম্পল, শেখ হাসিনা যদি 14, 18 বা 24-এ একটা সহি নির্বাচন সামনে দেখত, একটা সঠিক নির্বাচন সামনে দেখত, তাহলে আজকে যেই শেখ হাসিনাকে 24 সালে আমরা পালিয়ে যেতে দেখেছি বাংলাদেশ থেকে, সেই হাসিনার জন্ম হতো না। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যদি আমরা মোটা দাগে চালু রাখতে পারি, যে একটা নির্দিষ্ট মেয়াদ পর পর বাংলাদেশে নির্বাচন হবে, সেই নির্বাচনটা মধ্যরাতে হবে না, সেই নির্বাচনটা ব্যালট বাক্স আগের রাতে ভরে ফেলে হবে না, সেই নির্বাচনটা পুলিশ প্রশাসন দিয়ে আমিডামি নির্বাচন হবে না, এইটুকু যদি, এই লিস্ট ব্যাপারটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে বিরাট পরিবর্তন আনা সম্ভব। ধন্যবাদ। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসবো। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে। গভীর সংকটগুলো কি এবং আপনি এই কথার সঙ্গে একমত কিনা? আমি একমত। তার আগে আরেকটা জিনিস একটু যোগ করি। রুমিন যেটা বললেন যে 2/3 মেজরিটি যদি পায়, আসলে 2/3 মেজরিটি পাওয়া জরুরি না। ধরলাম যে ইস্যুতে সবাই একমত হয়েছে, একদম, হ্যাঁ, যেমন ধরুন প্রধানমন্ত্রী 10 বছর সর্বোচ্চ থাকবেন, বিএনপি একমত হয়েছে, সবাই একমত হয়েছে, বিএনপির মেজরিটি নাই, ওনারাও তো একমত হয়েছে, তো ওনারা ভোট দেবেন। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে। 11th এবং 12th অ্যামেন্ডমেন্ট যখন হয় 91 থেকে 96 সালের সরকারের সময়, বিএনপির তো 2/3 মেজরিটি ছিল না। 11th অ্যামেন্ডমেন্টের সময় এই যে বিচারপতি শাহাবুদ্দিন ভাইস প্রেসিডেন্ট হলেন, আবার ফিরে গেলেন, সেটাকে র্যাটিফাই করা হয়েছে। আর 12th আমরা পার্লামেন্টারি সিস্টেমে গেলাম, একমত হয়েছে, আওয়ামী লীগ সহ সবাই ভোট দিয়ে দিয়েছে। সুতরাং যে জায়গাগুলোতে একমত হবে সেগুলো খুব স্বাভাবিকভাবে, যদি তারা মেজরিটি নাও পায় 2/3, সেগুলো সবাই মিলে এটা পাস হয়ে যাবে, যতটুকুতে একমত হচ্ছে সবাই, আমি সেটা বলছি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানে আমাদের অনেকগুলো মানে ম্যাসিভ মেজর ঝুঁকি আছে। আমরা খেয়াল করছি বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ খুব প্রকট হয়ে উঠছে এবং এটা একরকম সংঘাতের পর্যায়ে চলে যাচ্ছে। যখন এই সংঘাতের পর্যায়ে যাচ্ছে, সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে,
তখন নানাজন নানাভাবে এই সংঘাতের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। এবং আমরা মানি বা না মানি, যেহেতু বাংলাদেশের মতো দেশগুলোতে আসলে সিস্টেম খুব ভালোভাবে কাজ করে না। মানে ইউরোপে একটা দেশ যদি হতো, জাপান যদি হতো, জাপানে শিনজো আবে যখন 5-7 বছর ক্ষমতায় থাকছে, ওরকম অবাক যে একজন মানুষ জাপানে এতদিন ক্ষমতায় থাকছে। জাপানের সরকার 1 বছর টেকে না, 6 মাস টেকে না। ইটালির সরকার একটা হিসাব আছে, 60 থেকে ইটালির সরকার গড়ে 1 বছর টেকে। কিন্তু এই দেশগুলো উন্নত হতে প্রবলেম হয় না, কারণ ওদের স্ট্রাকচার বা সিস্টেম এত চমৎকার। আমাদের সমস্যা হচ্ছে আমাদের এমনি ভালো অবস্থা ছিল না, শেখ হাসিনার সময় সব ভেঙে চুরে গেছে। এখন একটা পলিটিক্যাল সরকার যদি না থাকে, আমরা দেখছি তো ডক্টর ইউনূস খুব ভালো রান করছেন না। সুতরাং খুবই টাফ অবস্থান নিয়ে, কেউ বলবেন যে উনি তো ভালো রান করছেন না, তাহলে উনি কি নির্বাচন করতে পারবেন? সেটা আরেক প্রশ্ন, আমি দেখাতে পারি যে তারা নির্বাচন করতে পারবেন। এটা তাদের দ্রুত করে যেতে হবে, না হলে আমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এর মধ্যে আওয়ামী লীগ আছে, আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত এখানে কোনো না কোনো রকম ডিসরাপশনের সুযোগ নেবে। আর সবচেয়ে যেটা জরুরি কথা, এটা হলে কিন্তু এদেশের মানুষও অস্থির হয়ে উঠবে, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতির অবস্থা কিন্তু ভালো না। আমাদের টিসিবি ট্রাক আবার রাস্তায় নেমেছে, আমরা কেউ খেয়াল করি কিনা জানি না। টিসিবি ট্রাকের এই বিভৎস গরমের মধ্যে বিশাল লম্বা লাইন হয়। আপনি লাইন দিয়ে সকালে এসে দাঁড়িয়ে পণ্য নিতে 3-4 ঘন্টা সময় লেগে যায়। আপনি 250 থেকে 300 টাকা বাঁচান, তার জন্য আপনি দাঁড়াচ্ছেন। হঠাৎ হঠাৎ বৃষ্টি হয়, আমি একদিন এরকম একটা বৃষ্টির মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখছি লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছে সেখানে। তো এই হলো সংকট। এবং আপনি খেয়াল করবেন, ডলারের বিপরীতে টাকার মূল্য পতন তো না, টাকা শক্তিশালী হচ্ছে, মানে ডলারের ডিমান্ড কমে গেছে। ডিমান্ড কমে গেছে মানে আমাদের অভ্যন্তরীণ বিনিয়োগ হচ্ছে না। অর্থনীতি ইজ ইন এ রিয়াল ক্রাইসিস। সো অর্থনীতি যদি আরো সংকটের দিকে যায়, যদি দেখবেন ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে ওঠে, অর্থনীতি একেবারে নোজ ডাইভ বলি না আমরা, একেবারে সোজাসুজি মাটিতে গিয়ে পড়বে। জি, So, ধন্যবাদ। অস্থিরতা তৈরি আমরা হবে। একটা ছোট্ট বিরতিতে যাব দর্শক। এই মুহূর্তে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর যখন ফিরবো তখন এই আলোচনা অব্যাহত থাকবে, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার, দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি রিশাদ হাসান এবং আমাদের সঙ্গে যেসব অতিথিরা রয়েছেন। আমরা আজকের যে বিষয় নির্ধারণ করেছি সেটি হলো ব্যালট বয়কটের রাজনীতি। আসলে ব্যালট বয়কটের রাজনীতি হচ্ছে কিনা সেই বিষয়ে আমরা এখন আলোচনায় যাব। আমরা একটু যেতে চাই নাভিদ আপনার কাছে। গণপরিষদ নির্বাচন আর নতুন সংবিধানের এই দাবিটা আসলে কতটুকু যৌক্তিক? এই দুটো হলেই কি আসলে রাষ্ট্র ক্ষমতায় চলে যাওয়া যাবে, বা কোনো একটা দল রাষ্ট্র ক্ষমতায় এসে স্বাধীনভাবে তার কাজ করতে পারবে কিনা, আপনি কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আপনাদের আজকের যে ব্যালট বয়কটের রাজনীতি, এটাই তো মনে হয় মানে এটার সাথেই আমি একমত না, কারণ এখানে কেউই ব্যালট বয়কট করতে চাচ্ছে না। এটা কিন্তু মানে এই ন্যারেটিভটাই যেন একটা ভুল বার্তা না দেয় মানে বাংলাদেশের জনগণকে, সেজন্য এটা আগেই বলে নিলাম। এটার সাথে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে নিশ্চয়ই, ওইটা আমি ফেসবুকে কিন্তু ক্যাপশনে দেখতে পাইনি, তাই আমি মেনশন করে নিলাম। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি মানে পূর্ববর্তী কনভারসেশন থেকে আমি জাস্ট খুব 4 লাইনে 4টা জিনিস বলবো। যে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকলে আমাদের নির্বাচনে যেতে কোনো বাধা নেই। আমরা কিন্তু এখন পর্যন্ত আইনি ভিত্তিটা দেখতে পাইনি, এবং এখন পর্যন্ত ঐকমত্য কমিশনও ক্লিয়ার করেনি। তারা এখন বলছে জুলাই সনদ এটা থাকবেই না। তো তাহলে জুলাই সনদ যে এত মাসের পর মাস ধরে যে সবাই চা নাস্তা করলো, ঘন্টার পর ঘন্টা ডিবেট করলো, এটার আউটকামটা আসলে নতুন বাংলাদেশে থাকবেই থাকবে না, এটাই তো আমরা শিওর না। তাহলে দেশ যে নির্বাচনের দিকে যাচ্ছে, এটা তো অনিশ্চয়তার দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। সুতরাং এই জন্যই আমরা বারবার বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে নতুন সংবিধানই লাগবে। এই জন্যই কিন্তু আমরা জোর দিয়ে বলছি। আরেকটা কথা এসেছে, জুলাই সনদের সংস্কার প্রস্তাবনাগুলো যদি বিদ্যমান সংবিধানের সাথে কন্ট্রাডিক্টরি হয়, তাহলে জুলাই সনদকে প্রাধান্য দেওয়া হবে। এটা তো মানে এটা কোনো আসলে ফিজিবল না। এটা আমরা যখন গোয়িং ফরওয়ার্ড আমরা 1-2 বছর পর যখন দেখতে পাবো, এখন সবাই জুলাই নিয়ে এখন অনেক আবেগতাড়িত, এখন হয়তো সবাই কিছু বলছে না, সবাই কোনো মতে চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু 1-2 বছর গেলেই আমরা দেখতে পাবো যেটা নিয়ে নতুন আইনি জটিলতা তৈরি হচ্ছে। এবং দেখবেন যে কোর্টই এই আইনি জটিলতা তৈরি করছে, রাজনৈতিক দলগুলো তো করবেই। সুতরাং এই ধরনের মানে ভেগ আলাপের মধ্যে দিয়ে কিন্তু আমরা রাজি হতে পারি না যে জুলাই সনদ এভাবেই থেকে যাবে। জুলাই ঘোষণাপত্রে কিন্তু অলরেডি আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, আমাদের মধ্যে বাংলাদেশের জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। এবং আপনি বললেন যে রাষ্ট্র ক্ষমতায় নতুন সংবিধান হলে কি রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব কিনা, বা গণপরিষদ নির্বাচন হলো, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সাথে এটার কোনো সম্পর্কই নেই। আমরা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এসব কথা বলছি না। আমরা যতগুলো কথা বলি সবগুলোই কিন্তু জুলাইয়ের স্পিরিট থেকে বলি, এবং জুলাই স্পিরিটটা কিন্তু বাংলাদেশের জনগণ যেই দাবিতে রাজপথে নেমেছিল, বৃহৎ যে দাবিতে, সেখান থেকেই কিন্তু আমরা কথাগুলো বলছি। আর দু একটা কথা শুধু বলবো, যে পিআর নিয়ে আপা আলাপ করছিলেন, যে পিআর হলে মানে যেই কনস্টিটিউয়েন্সিতে আপা ইলেকশন করবেন তার লোকজন তাকে ভোট না দিয়ে কাকে ভোট দিবেন। কিন্তু আমরা তো বারবার এটা কিন্তু আমরা ক্লিয়ার করেছি যে লোয়ার হাউসে কিন্তু এখন যে রেগুলার সিস্টেম আছে সেটাই থাকবে। আমরা আপার হাউসে বারবার পিআর চাইছি, কিন্তু বিএনপি তো সেটাতেও রাজি না। সেটাতে রাজি হলে অসুবিধা কোথায়? কারণ আপার হাউসে যদি পিআর না হয় তাহলে তো আপার হাউসেরই কোনো দরকার নেই। বাংলাদেশে তো দরকার নেই আরো 100টা এমপি কে টাকা পয়সা দিয়ে গাড়ি দিয়ে পালান। তো এই মানে আমাদের দাবিগুলো কিন্তু খুবই সুস্পষ্ট।
তো এটাতে বারবার ঘোলাটে করে কিন্তু এটাকে একটা নির্বাচন মানে অ্যান্টি ইলেকশন একটা ন্যারেটিভ আমাদের বিরুদ্ধে তৈরি করা হচ্ছে, সেটাকে আমি প্রবলভাবে ডিনাই করছি। আর একটা ছোট কথা বলে শেষ করব, আপা এরশাদের এক্সাম্পল দিলেন 3 জোটের রূপরেখার পরে। এরশাদকে ঠিক আছে আওয়ামী লীগ রাজনীতি ফিরিয়েছে, কিন্তু বিএনপিও তো এরশাদের সাথে জোট করেছে, 4 দলীয় ঐক্য জোটে এরশাদ ছিলেন না। তো আমরা এর স্বৈরাচার এরশাদ ক্ষমতা থেকে পতনের পরে ভয়াবহভাবে তার পতন হয়েছিল, কিন্তু তিনিও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বারবার ফিরে এসেছেন এবং এই রাজনৈতিক দলগুলোই কিন্তু নিজেদের স্বার্থে এরশাদকে ব্যবহার করেছে, যেই কারণে জাতীয় পার্টি আজও কিন্তু রেলেভেন্ট। জাতীয় পার্টির কোনো জনসমর্থনই নেই, জাতীয় পার্টি আজও রেলেভেন্ট, কিন্তু কারণ হচ্ছে বাংলাদেশের দলগুলো বারবার জনগণের সাথে বেইমানি করে এই গণ অভ্যুত্থানের চেতনার বাইরের শক্তিগুলোকে প্রাধান্য দেয়। রুবিন ফারহানা, আপনি জানেন যে আপনাকে আমি কি প্রশ্ন করব, সেটি হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধের পক্ষে বিএনপি আছে কিনা এবং জাতীয় পার্টিকে আসলে এখনো কেন নিষিদ্ধ করা হয়নি, আপনি কি মনে করেন? দেখুন, কোনো রাজনৈতিক দলকে আপনি কাগজে কলমে নিষিদ্ধ করতে পারেন বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি না। কেন করি না? কাগজে কলমে যদি নিষিদ্ধ করাই যেত এবং সেটা যদি এফেক্টিভ হতো, কার্যকর, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, তাহলে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল 1 অগস্ট বা 2 অগস্ট, কাজ তো হয় নাই, তাই না? এর আগে জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভ কিন্তু হয় নাই। এখন আপনি জামাতের মানে শক্তিমত্তার দিকে তাকান, কিরকম হুঙ্কার তারা দিচ্ছে। সুতরাং কাগজে কলমে নিষিদ্ধ কোনো দল বা কোনো পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা যায় এটা বিশ্বাস করি না। তাহলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো এবং আওয়ামী লীগের নিবন্ধনও বাতিল হয়েছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে আওয়ামী লীগের দেখেছিলেন? কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ না। আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত, যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে। দেখুন, সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের, যে একটা ঝড়ের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে গত 15 বছর এবং আরো ভয়ানক পরিস্থিতি হয়েছে গত 24 সালের অগস্ট এবং জুলাই মাসে, তারপরে যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিং এ বাংলাদেশকে নিতে পারতো, আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা তো অনেক পরের কথা। আজকে আওয়ামী লীগের যেই ঝটিকা মিছিল আপনারা বনানী বা ধানমন্ডিতে দেখছেন, আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখছি, তার একটাও হতে পারতো না। আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো। কিন্তু আমি কিছুদিন আগে দেখছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যা করেছে, এবং উনি একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন, সেই একই ঘটনা যদি আমরা 24-এর পরেও বাংলাদেশে ঘটতে দেখি, এখন 25 সালের অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, আমরা যদি গত 1 বছরে একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি, তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন? মানে আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্যে দিয়ে আপনি বলতে দ্য রেস্ট অফ বাংলাদেশ, পার্টিকুলারলি দ্য গভর্নমেন্ট, তা আপনি যদি আপনাকে শ্রেষ্ঠতর প্রমাণ করতে না পারেন, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন না। মুসলিম লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, কিন্তু মুসলিম লীগের কোনো অস্তিত্ব আছে বলে কি আপনার আমার জানা আছে? মানে আমি জানি, কারণ মুসলিম লীগের প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের একজন সম্মানিত সিনিয়র অ্যাডভোকেট, সে কারণে আমি জানি উনি মুসলিম লীগ করেন এবং মুসলিম লীগের প্রেসিডেন্টের দায়িত্বে উনি আছেন। কিন্তু এর বাইরে তো মুসলিম লীগের কোনো রকম কোনো কার্যকলাপ, কোনো রকম কোনো অস্তিত্ব, কোনো রকম কোনো ইম্প্যাক্ট, কোনো রকম কোনো প্রভাব বাংলাদেশের রাজনীতিতে কি আছে? নাই তো। সো মানুষ দ্বারা যখন আপনি প্রত্যাখ্যাত হবেন, সেটাই হচ্ছে রাজনীতির প্রত্যাখ্যান। আপনি কাগজে কলমে কি লিখলেন, কোনটা কিভাবে কি কাকে নিষিদ্ধ করলেন, কাকে আনলেন, তাতে কিছু যায় আসে না। আরেকটা কথা বলে আমি শেষ করছি, আওয়ামী লীগের এবং জাতীয় পার্টি এবং বাম দল, অর্থাৎ মানে সেন্টার লেফট থেকে শুরু করে লেফট পর্যন্ত যেই দলগুলো আছে, সেই দলগুলোর একটা ভোট ব্যাংক আছে। সেটা কারো মতে 20% আফটার অল দোজ জুলাই অগস্ট ইনসিডেন্ট, কারো মতে এটা 40%। আমি 20ও বলবো না, 40ও বলবো না, আমি 30ও ধরি। আপনি এই 30% মানুষকে কোথায় ফেলে দেবেন? আপনি অতীতের নির্বাচন 91, 96, 1 আর 8 নির্বাচনের দিকে যদি তাকান, 30, 32, 40 এর মধ্যে দুটো বড় দলের ভোট ওঠানামা করেছে। তো আমি 30 ধরলেও এই 30% মানুষকে আপনি কোথায় ফেলে দেবেন? দেখুন, আমরা এই যে বর্জনের রাজনীতি, ডিসকার্ডের রাজনীতি, এলিমিনেশনের রাজনীতি তো করলাম 53 বছর, তাই না? এখন একটু পজিটিভ পলিটিক্সের কথা ভাবি। এখন আমি জানি অনেকে এটাকে পেঁচিয়ে এইভাবে আনবেন যে রুমিন পজিটিভ পলিটিক্স বলতে আওয়ামী লীগের পুনর্বাসন বুঝাইছে। না ভাই, আওয়ামী লীগের পুনর্বাসন করার আমিও কেউ না, আপনারাও কেউ না।
বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি হবে না এটা নির্ভর করবে আমাদের কার্যকলাপ রাজনীতিবিদ হিসেবে এবং জনগণের সিদ্ধান্তের উপরে। জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। জাতীয় পার্টির নিষিদ্ধের যে দাবি এবং সেটাকে কেন্দ্র করে আমরা বেশ কয়েকটা সংঘর্ষের ঘটনা দেখেছি, তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা রাজনৈতিক, এবং আপনি যে আজকে বলছেন ব্যালট কি যেন আপনাদের হেডলাইন, ব্যালট বয়কট না করলেও ব্যালট বয়কটের আওয়াজ তোলার রাজনীতি হচ্ছে কিন্তু, এটা ফর শিওর। এবং আমি এটাকে খুব খারাপভাবে দেখি না, ওনারা যদি শেষ পর্যন্ত বয়কট না করেন। এটা একটা মানে এখন বলতে পারেন, ওনারা অনেকেই বলেন যে আমরা তো বলেছি পারলে ডিসেম্বরেও নির্বাচন হোক, কিন্তু মুখে বলেছি, তাহলে আর যদি তাই হয়ে থাকে তাহলে আমরা এই যে আজকে বসে বসে অ্যানালাইসিস করছি এটা তো দরকার নেই। ওনারা বলেছে নির্বাচন চায়, বিএনপি বলছে নির্বাচন চাই, নির্বাচন হয়ে যাবে, এইভাবে বলে দেওয়া যায়। আসলে ব্যালট বয়কট করবেন এই ধরনের একটা হুমকি তৈরির চেষ্টা মাঠে আছে, এবং এর সাথে জাতীয় পার্টি ভেরি মাচ রিলেভেন্ট। জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কার্যক্রম, অর্থাৎ আওয়ামী লীগের মতো করে কার্যক্রম নিষিদ্ধ হলে কার কার লাভ আছে সেটা দেবো। তার আগে একটা আমি প্রশ্ন করতে চাই, জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কোলাবোরেট করেছে, কোনো সন্দেহ নাই। মানে এখন হঠাৎ করে 1 বছর পর মনে হলো জাতীয় পার্টি তো কোলাবোরেট করেছে, আমি এতদিন ভুলে গেছিলাম, আমি এখন এটা করতে চাই। নাহলে আওয়ামী লীগকে নাভিদদের নেতা জনাব হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে যমুনা ঘেরাও দিয়ে শুরু হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে, তো আপনি এক প্যাকেজে সব করেন নাই কেন? করেন নাই আপনি, নাহলে আপনি সব একসাথে জাতীয় পার্টি এটা 14 দল, এখন আবার জাতীয় পার্টি 14 দল বাদ, কয়েকদিন পর দেখা যাবে 14 দলের আওয়াজ আনতেছেন ওনারা, আস্তে 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 করে একটার পর একটা ইস্যু বের করছেন। তার মানে খেয়াল করুন, জাতীয় পার্টিকে আপনি তখন করেন নাই, হয়তো নাও করতেন, কোনো একটা কারণ এখন আপনার মনে হচ্ছে করা দরকার। আমি আরেকটা তথ্য দিই, খুবই ইন্টারেস্টিং। আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়, জামায়াত ইসলামী অফিসিয়ালি কোনোরকম কোনো এটাকে ওন করে নেই, তাদের নেতারা আনঅফিসিয়াল লিগে আছেন। আমি অন্তত একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা, খুবই পাওয়ারফুল নেতা এখন, শফিকুল ইসলাম মাসুদকে দেখেছি, উনি গেছেন, উনি বলেছেন আমি নিজে এসেছি, আমার দল আমাকে আসতে বলে নাই। ছাত্র শিবির ছিল শাহবাগে, স্লোগান দিয়েছে, নানান কিছু তারা পার্টিসিপেট করেছে, কিন্তু অফিসিয়াল না। কিন্তু নায়েবে আমির জনাব তাহের জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধান উপদেষ্টার কাছে বলছেন আচ্ছা জাতীয় পার্টির অপরাধকে আওয়ামী লীগের চাইতে বেশি? আওয়ামী লীগ অ্যাক্টর ও কোলাবোরেটর হলো অ্যাক্টর, আপনি অ্যাক্টরে নিষিদ্ধ করার সময় টপ নেতারা মুখে কুলুপ, কিন্তু এবার তারা এটাকে বিরাট দাবি করছেন। তার মানে জামাতে কোনো একটা স্বার্থ আছে। স্বার্থটা কি? দুটো। একটা হচ্ছে জাতীয় পার্টি যদি পার্টিসিপেট করে রাইটলি, জাতীয় পার্টির নিজের ভোট ব্যাংক আছে, এবং ওই ভোট ব্যাংকগুলোর মধ্যে আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টিকে ভোট দেবে, খুবই সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগের যে সিটগুলো আছে সেখানে যেসব লোকজন আওয়ামী লীগ করে না, মানে পোস্টে ছিল না কিন্তু আওয়ামী লীগ সমর্থক, একজন কলেজ টিচার, একজন লয়ার, একজন বিজনেসম্যান, উনি স্বতন্ত্র করতে পারেন, লাঙ্গলে দাঁড়িয়ে যেতে পারেন। যদি দাঁড়িয়ে যান তখন জাতীয় পার্টি কিন্তু সেকেন্ড পার্টি হবে। একটা পার্টির ভোট ব্যাংক আরেকটা পার্টির কাছে যেতে পারে, খুবই সম্ভব, কারণ আওয়ামী লীগ তো এবার নির্বাচনে পার্টিসিপেট করতে পারছে না, এবং জাতীয় পার্টি তাদের কোলাবোরেটর, কথাটা ভুল না। সো জামাতের সেকেন্ড পার্টি হয়ে বিরোধী দল হওয়ার খায়েশ ওটা নষ্ট হয়ে যাবে, এটা হলো এক। দুই হলো জাতীয় পার্টিকে যদি মাঠ থেকে সরিয়ে ফেলা যায়, এটা হলো প্রধান কারণ। তখন এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন তারা ব্যালট বয়কটের আওয়াজ যদি তোলেন, বিএনপি কিন্তু নার্ভাস হয়ে যাবে, কারণ ওনারা যদি নির্বাচনে না যায় তাহলে বিএনপি এবং তার সাথে সহযোগী দলগুলোর বাইরে কে আছে মাঠে? কেউ নেই। তখন চাপ টাপ দিয়ে অনেক লেভারেজ পাওয়া যাবে। লেভারেজটা কি? এই আলাপ দীর্ঘদিন মাঠে আছে, বিএনপি 200-র নিচে সিটে থাকতে হবে, 100 সিট বাকিদেরকে ছেড়ে দিতে হবে। সো ওই চাপটা তৈরি করা উইল বি ইজি। এটাই হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার রাজনীতি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা আরেকটা বিরতি নেব। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। বিরতির পর ফিরছি আরও একবার। বিরতির পর স্বাগত আরও একবার। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আমরা কথা বলছিলাম ব্যালট বয়কটের রাজনীতি, সেটি নিয়ে। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমরা ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে যাব। প্রথমেই আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাইবো, যেহেতু আমাদের সময়ও প্রায় শেষের দিকে চলে এসেছে, বিএনপি কাদের সঙ্গে জোট করতে যাচ্ছে? নির্বাচনে এখনো 4 মাস বাকি আছে, যদি কোনো জোট হয় সেটা হতেই পারে 4 মাসে, সেই ব্যাপারে আমি এখনো স্পষ্ট কিছু জানি না। তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই, অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যেই ধরনের নির্বাচন দেখেছি, যে আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমরা নৌকা মার্কা দেব না, কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গলের প্রার্থী, আপনার নিশ্চয়ই মনে থাকবে, আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী। এই ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক, এইটা আমি একজন নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদম চাই না। বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলমিং মেজরিটি পেতে যাচ্ছে,
মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন। মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া, তমুক আসন ছেড়ে দেওয়া, এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এইবারের নির্বাচনে সেটাও আমি মনে করি না। বিকজ কোনো আসনে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় যায় ওই দল থেকে, জোটের প্রার্থীর পক্ষে জিতাটা কঠিন হবে। ধন্যবাদ। জামায়াত ইসলাম আপনাদেরকে ছাড়াই একটি জোট করবার পরিকল্পনা করেছে, সেখানে ডানপন্থী বামপন্থী সবাই আছে, শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্টভাবে বলা হয়েছে, কি বলবেন? কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু বলা আছে ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী সবাই নাকি থাকবে। জি ধন্যবাদ। নাভিদ, একটু আপনার কাছে আসতে চাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নির্বাচনের আগে বেশ কিছু দল মিলে জোটবদ্ধ হয়, এনসিপি কি করবে? প্রথম কথা হচ্ছে আমরা এখনো নির্বাচনী রাজনীতি শুরু করিনি, আমরা এখনো জুলাইতে স্টিক আছি। বয়কটের রাজনীতিতে আছে। একদমই না ভাই, একদমই না। বয়কটের রাজনীতি, বয়কটের কথা নেই তখন যদি জুলাই সনদ আইনি ভিত্তি না হয়। সুতরাং এটা আবারও জোর দিয়ে বলছি। তবে অবশ্যই আমরা চাই নির্বাচনে যাওয়ার জন্য তো একটা রাজনৈতিক দল গঠন করা। তো আমরাও চাই নির্বাচনে অংশ নিতে, এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সাথেই আমাদের জোট হতে পারে। এবং আমরা এখানে মূলত প্রাধান্য দিব যে জুলাই সনদের প্রতি বা জুলাই স্পিরিটের প্রতি কোন দল শ্রদ্ধাশীল তাদেরকেই হয়তো আমরা ভবিষ্যতে প্রাধান্য দিব। আমাকে একটা 30 সেকেন্ড সুযোগ দিলে আমি শুধু একটা কথার উত্তর দিব, একেবারে সংক্ষিপ্ত, যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনটি আমরা যখন করেছি তখন জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন আমরা বলিনি, কারণ তখন সেটাই প্রাইমারি নিড ছিল। এবং আমরা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলে আসছিলাম, কিন্তু আমরা কিন্তু অত ভিগোরাসলি আন্দোলনে মুভমেন্টে জানি সরকার কি করে দেখার অপেক্ষা ছিলাম। কিন্তু সরকার কিন্তু আওয়ামী লীগের অবৈধ টাকার চ্যানেল বন্ধ করতে পারেনি। এখনো আওয়ামী লীগ হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিটিং করে অবৈধভাবে টাকা পাঠায় যেন মিছিলগুলো করতে পারে। এবং যখন আমরা ইদানিংকাল দেখতে পাচ্ছি যে জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করেছে, তখন এই কথাগুলো উঠে আসছে, কারণ তাদের টাকাটাও অবৈধ এবং তাদের দাবিগুলো অবৈধ, তাই এই কথাটি বারবার উঠে আসছে। ডক্টর জাহিদুর রহমান, একটু সংক্ষেপে বলবেন, সত্যিই কি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে? এটা খুব ঝুঁকিপূর্ণ হবে, কারণ আইন শৃঙ্খলার যে অবস্থা আছে, আমি আবার মনে করি কিন্তু এই ঝুঁকি আমরা কাটাতে পারবো, আমি বিশ্বাস করি। কেন ঝুঁকি আছে? কারণ আমাদের পুলিশ তার মোরাল স্ট্রেংথ ফেরত পেতে আরও বেশ লম্বা সময় লাগবে, কোনো সন্দেহ নেই। এখন দলগুলো যদি পরস্পরের মধ্যে সহযোগিতা না করে, তারা যদি পরস্পরের মধ্যে সংঘাত কমানোর চেষ্টা না করে, তাহলে যথেষ্ট পরিমাণ সেনাবাহিনী থাকার পরও ঝুঁকি থেকে যাবে। কারণ ওই যে বলছি যে আনসার ভিডিপি আছে, কিন্তু পুলিশ যে মেইন ব্যাকবোন এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, এই প্রবলেম হবে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, সেনাবাহিনী ডেটারেন্ট হিসেবে কাজ করতে পারে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী আসলে ট্রেইনড না, এটা আমাদের মনে রাখতে হবে। এটা পুলিশের এইভাবে ট্রেইনড। সো এই কারণে আমি আশা করি দলগুলো তাদের এই যে চাপ দিয়ে, আমি একটু ক্লিয়ার করি, ভোট করবো না বলে চাপ দিয়ে বেনিফিট নাকে আমি প্রবলেম দেখি না। প্লিজ, রাজনৈতিক চর্চা এভাবে হয়, সারা পৃথিবীতে হয়, আর আমাদের এই অঞ্চলে তো হয়। ওটা করুক, কিন্তু ভোটে যাক, এবং ভোটে যাওয়ার সময় প্রত্যেকের সাথে কমিটমেন্ট করুক, এইবার অন্তত আমরা পরস্পরের মধ্যে সংঘাত মিনিমাইজ করব। আমরা করব না। যারা এটা করতে যাবে, নির্বাচনে না গিয়ে বা গিয়ে সংঘাত করা, দেশের সিকিউরিটিকেই খুবই সিরিয়াস প্রশ্নের মুখে ফেলা হবে। রোমেন ফারহানা, একটু বলবেন, নির্বাচনে একাধিক প্রার্থীর ভোট সমান হলে লটারি নয় পুনরায় ভোট হওয়ার ভোটের কথা বলা হয়েছে, এবং বিশেষ করে যারা ফেরারি আসামি তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, এরকম একটা সিদ্ধান্ত এসেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি পজিটিভলি দেখছি এই কারণে যে দুটো প্রার্থীর ভোটের সংখ্যা যদি সমান হয়ে থাকে, আপনি যখন লটারি করছেন বিষয়টা আপনি পুরো ভাগ্যের হাতে ছেড়ে দিচ্ছেন, তাই না? যে কেউ হতে পারে সমান অবস্থায় থেকেও। কিন্তু আপনি যদি পুনরায় ভোট করেন, দেখা যাক কোন প্রার্থীর জনপ্রিয়তা বেশি, কোন প্রার্থীকে মানুষ সত্যিকার অর্থেই চায়, এই দুজনের মধ্যে বেটার কোনজন। দেখা যাবে যাকে মানুষ চাইছে তার জন্য মানুষ কিন্তু আবারও সেই কষ্টটা করবে, আবারও ভোট কেন্দ্রে যাবে, আবারও ভোটটা দিবে। সো সেকেন্ড টাইম আর ওই সমান হওয়ার সম্ভাবনা অনেকখানি কমে আসে। আর ফেরারি মানুষদের ভোটের ব্যাপারে সেটা আওয়ামী লীগকে ভোটের জায়গা থেকে দূরে রাখবার একটা প্রক্রিয়া, এবং এটা আমি মনে করি সঠিক। একটু নাভিদ, আপনার কাছে আসবো। আপনাদের পক্ষ থেকে বিশেষ করে এনসিপির যেসব প্রতিনিধিরা নির্বাচন কমিশনে গিয়েছেন, যতবারই গিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা বলেছেন যে তারা নির্বাচন কমিশনের যে কার্যক্রম তাতে খুব একটা সন্তুষ্ট নয়। কেন এখনো পর্যন্ত আপনারা সন্তুষ্ট হতে পারলেন না? কারণ আমাদের মনে হয়েছে যে নির্বাচন কমিশন আমাদের সকল ধরনের, শুধু যদি আমাদের নিবন্ধনের এক্সাম্পলটাই দেই, কারণ নিবন্ধন প্রক্রিয়ার সাথে আমি সরাসরিভাবে যুক্ত ছিলাম, আমি একটি অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে, আমরা সকল ধরনের তাদের যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো ফুলফিল করার পরেও তারা আমাদেরকে বারবার করে ঘুরাচ্ছে। যেখানে আমরা দেখতে পেয়েছি প্রায় 50টির মতো দল কিন্তু বাংলাদেশে নিবন্ধিত, তাদের কিন্তু আমাদের মতো জনসমর্থন নেই, এস্টাবলিশমেন্ট নেই, একেবারে এই উপজেলা পর্যায়ের কমিটিগুলোও কিন্তু আমাদের মতো ইফেক্টিভ না, তারপরেও কিন্তু তারা নিবন্ধিত হয়ে বসে আছে। সেখানে আমরা বারবার সবকিছু জমা দেওয়ার পরে তাদের কাছ থেকে আমরা আমাদেরকে নিবন্ধন
দেওয়ার যে সদিচ্ছা সেটা আমরা দেখতে পাইনি, তাই আমরা এই এখনো আটকে আছে কথাগুলো কোথায়? বারবার বলছি। এখন এখন আটকে আছে আমরা কোথায়? তারা যতবারই আমাদেরকে দুইবার হচ্ছে গিয়ে মানে কিছু রিজার্ভ মানে অবজারভেশন দিয়েছে, আমরা সেগুলো আবার ফুলফিল করে জমা দিয়েছি। আমরা আশা করছি যে দ্রুতই আমরা নিবন্ধন পেয়ে যাব। এবারে নির্বাচন কমিশন যেভাবে ভোটার প্রক্রিয়া বা ভোটার তালিকা হালনাগাদ করেছে কয়েকটা ধাপে আমরা দেখতে পেয়েছি, এই প্রক্রিয়াটা কেমন এবং বিশেষ করে এবারে প্রবাসীদের যে ভোটের যে বিষয়টি সেটাকে আপনি কিভাবে দেখছেন ডক্টর জাহিদুর রহমান? খুবই ভালোভাবে দেখছি। আর আমি নির্বাচন কমিশন, আমি নাভিদদেরকে যদি একটু দেরি টেরি করিয়ে থাকে, আমি এটাকে ভালোভাবে দেখতে চাই। কারণ হলো পারসেপশন হচ্ছে ওনাদের দলটা কিংস পার্টি, এটা আমি বলছি না, এটা ডক্টর ইফতেখারুজ্জামানের মতো মানুষও বলছে, আমি অন্যদের রিউমার না। তো এটা সরকারি দলকে দেরি করাচ্ছে, এটা তো নির্বাচন কমিশনের স্ট্রেংথ প্রকাশ করে যে তাদের ভালো ব্যাকবোন আছে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, কাছে ধরেও ভাই আমরা নাই আর কি, আচ্ছা থাকলে তো জোকস অ্যাপার্ট। এখন আপনি যেটা বলেন প্রবাসীদের ভোট নিয়ে, আমি ওই কমিশনের সদস্য ছিলাম। তার আগে ফেরারির ব্যাপারটা একটু বলি, আমরা এটা নিয়ে দীর্ঘ আলাপ করে, এটা শুধু আওয়ামী লীগের জন্য না, এটা আমাদের একটা সময় একদম সংক্ষিপ্ত আইনি যুক্তিটা দেই। আপনি যখন একটা দেশের কোর্টের জুরিসডিকশন মানেন না, আপনি পালিয়ে আছেন, আপনি আসতে পারেন, এসে আপনি অ্যারেস্টেড হয়ে জেলে গিয়ে নির্বাচন, যেমন সালমান এফ রহমান বা আনিসুল হকরা কিন্তু নির্বাচন করতে পারবে, Absolutely. তার দল নাই, ওনারা চাইলে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে পারেন, তাদের যেহেতু কনভিকশন এখনো হয় নাই। একদম। তো আপনি যদি নির্বাচন করতে হয়, যে দেশের সংসদ সদস্য হতে চান, সেই দেশের আইন আগে আপনাকে ফলো করতে হবে। আপনি এসে ধরা দেন, দলে দলে এসে ধরা দেন, তারপর দলে দলে নির্বাচন। অনেক ধন্যবাদ। So আপনি ফেরারি হলে পারবেন না। আমরা শেষ করবার আগে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রতি রবি থেকে বৃহস্পতি দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। শুভরাত্রি।